ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ট্রান্সমিশন অফ হিট বা ট্রান্সফার অফ হিট, এটা সম্বন্ধে আলোচনা করব। আমাদের সিলেবাসে যেটা আছে হিট ট্রান্সফারের তিনটে যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে হবে। ফার্স্ট যেটা আমাদের, আচ্ছা তিনটে পদ্ধতি সম্বন্ধে একটুখানি বলে দিই। প্রথম হচ্ছে কন্ডাকশন, সেকেন্ড হচ্ছে কনভেকশন আর রেডিয়েশন। তিনটে পদ্ধতি, এর সাহায্যে হিট এক স্থান থেকে আর এক স্থানে যায়। এবারে কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশনের মধ্যে মূল পার্থক্য একটা আছে, সেটা একটুখানি বুঝে নিই। ধরে নিই এটা একটা হিট সোর্স, সেই হিট সোর্স থেকে একটা মেটালিক রডকে আমি ধরে রয়েছি। তো দেখা যাবে যে কিছু সময় পরে হিটটা এই স্থান থেকে এই স্থানে যাবে। এই যে পদ্ধতি, এটাকে আমরা বলবো কন্ডাকশন পদ্ধতি। যদি আমরা উপরে হাত দিই তাহলে দেখা যাবে হিটটা উপরের দিকেও যাচ্ছে, অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে উঠছে। এই যে পদ্ধতি তাকে বলা হয় কনভেকশন। কিন্তু পাশে যদি আমরা হাত দিই দেখা যাবে পাশেও হিটটা ট্রান্সফার হচ্ছে। এই যে পদ্ধতিতে হিটটা গেল পাশের দিকে, সেটাকে আমরা বলবো রেডিয়েশন। তাহলে মূল ব্যাপারটা কি বুঝলাম, যে কন্ডাকশন করতে হলে আমার একটা কন্ডাক্টিং রডের দরকার, যে হিটকে কন্ডাক্ট করতে পারে। কিন্তু এই স্থানটাতে আমি ধরছি এখানটা বায়ু নেই, ধরো আপাতত, তাহলে এই পাশে যে হিটটা গেছে সেটা রেডিয়েশন পদ্ধতিতে, বায়ু থাকলেও পাশের দিকে যে হিটটা যাবে সেটা রেডিয়েশন পদ্ধতিতে যায়। আর ওপরে হাত রেখে দেখছি সেক্ষেত্রেও আমাদের হাতে তাপ পৌঁছচ্ছে, অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে যেটা, সেটা হচ্ছে কনভেকশন। এই হচ্ছে মূল পার্থক্য বলতে পারি। এইবারে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আলাদা আলাদা করে একটু বিশদে আলোচনা আমাদের করতে হবে। প্রথম যে পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে কন্ডাকশন পদ্ধতি, বাংলা এটাকে আমরা বলি পরিবহন পদ্ধতি। তো কন্ডাকশন পদ্ধতিতে কি হয়, সেখানে আমাদের সবার ক্যারেক্টারিস্টিকগুলো একটু পরপর দেখি। প্রথম হচ্ছে সেটা হচ্ছে মেটেরিয়াল দরকার। মেটেরিয়াল না হলে এক স্থান থেকে আর এক স্থানে হিট ট্রান্সফার এই পদ্ধতিতে হয় না। এবং মেটেরিয়ালের মধ্যে ইম্পর্টেন্ট যেটা, যে কোনো মেটেরিয়ালই হতে পারে, সলিড হতে পারে, গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, তিনটেতেই কন্ডাকশন হয়। কিন্তু কন্ডাক্টিং সলিড এরা হচ্ছে মানে যারা হিটের ট্রান্সফার ভালো করে, সুপরিবাহী পদার্থ বলে তাপের, এরাই হচ্ছে ভালো কন্ডাকশন করে। কিন্তু লিকুইড এবং গ্যাস তারাও কিন্তু অল্প কন্ডাকশন পদ্ধতিতে অংশগ্রহণ করে। 2 নম্বর যে পদ্ধতিটা একটা স্লো প্রসেস। কন্ডাকশন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, সেটা একটা স্লো প্রসেস হবে। 3 নম্বর, যখন আমি হিট সোর্সের মধ্যে বা হিট সোর্সে একটা রকম কন্ডাক্টিং সলিডকে টাচ করিয়ে রেখেছি, তখন কন্ডাকশন পদ্ধতিতে তাপ হিট সোর্স থেকে দূরের দিকে যাচ্ছে, অর্থাৎ হট স্থান থেকে কোল্ড স্থানের দিকে যাচ্ছে। তো তাপটা যাচ্ছে যে পদ্ধতি, সেটা কন্ডাকশন। কিন্তু যাচ্ছে কি করে, সেটা হচ্ছে এর মধ্যে থাকা যে মলিকিউল আছে সেই মলিকিউলের অসিলেশনের মাধ্যমে, ভাইব্রেশনের মাধ্যমে। তাহলে মলিকিউলস ভাইব্রেটস। যদি কন্ডাক্টিং সলিড হয় সেক্ষেত্রে তোমার ফ্রি ইলেকট্রন, তারাও হিটকে এক স্থান থেকে আর এক স্থানে কিন্তু নিয়ে যেতে পারে, ফ্রি ইলেকট্রনস। তাহলে মলিকিউলস ভাইব্রেশনের মাধ্যমে এবং ফ্রি ইলেকট্রনসের এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার মাধ্যমেও কিন্তু কন্ডাকশন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে আর এক স্থানে যায়। 4 নম্বর, যখন এই কন্ডাকশন পদ্ধতিতে তাপ কোনো মেটেরিয়ালের মধ্যে থেকে যাচ্ছে, তখন মেটেরিয়ালের টেম্পারেচার রাইজ করে। মাথায় রাখতে হবে, টেম্পারেচার আমরা থিটা দিয়ে প্রকাশ করবো এই চ্যাপ্টারে। তাহলে সেই টেম্পারেচারটা রাইজ করতে থাকে। কোনো সলিড যদি হয়, সলিড 3টে স্টেট, সলিড, গ্যাস, লিকুইড। তো সলিডের ক্ষেত্রে শুধুমাত্র কন্ডাকশন পদ্ধতিতেই তাপ এক স্থান থেকে আর এক স্থানে কিন্তু যেতে পারে। এক্ষেত্রে কনভেকশন আর রেডিয়েশন পদ্ধতি সলিডের ক্ষেত্রে হয় না, এক স্থান থেকে আর এক স্থানে যায় না। নেক্সট হচ্ছে ল অফ কন্ডাকশন। কোন গাণিতিক এক্সপ্রেশনের মাধ্যমে আমি কন্ডাকশন অফ হিটকে পরিমাপ করতে পারি। দেখো, কন্ডাকশন পদ্ধতিতে যে হিটটা যাবে এক স্থান থেকে আর এক স্থানে, উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে, সেই ক্ষেত্রে আমি কোন পদ্ধতিতে বা কোন এক্সপ্রেশনের মাধ্যমে আমি হিটটাকে
মাপতে পারি। তো খেয়াল করো সেই এক্সপ্রেশন হচ্ছে, আমি ধরেছি এখানে একটা কন্ডাক্টিং মানে তাপকে পরিবহন করতে পারে সেই রকম একটা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, এই প্রান্তের টেম্পারেচার হচ্ছে θ2, এই প্রান্তের টেম্পারেচার হচ্ছে θ1 এবং θ2 গ্রেটার দ্যান θ1, তার মানে এই দিকটা হটেস্ট সাইড, এই দিকটা কোল্ডেস্ট সাইড। তাহলে তাপ হঠাৎ থেকে কোল্ডের দিকে যাবে। তো এবারে আমাকে যেটা করতে হবে যে টি সময়ে যদি কিউ পরিমাণ তাপ এপাশ থেকে ওপাশে যায় তাহলে কিউবের এক্সপ্রেশন কী হবে? খুব সিম্পল, কিউবের এক্সপ্রেশন কিউ সমান সমান ক্যাপিটাল কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি হোল বাই ডি। এইটা হচ্ছে কিউবের এক্সপ্রেশন, যেখানে কিউকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। এবার থার্মাল কন্ডাক্টিভিটি এটার গুরুত্বটা কোথায় সেটা একটুখানি বুঝে নিই। দেখো, আমরা যদি এখান থেকে a ইকুয়াল টু 1 দিই, θ2 মাইনাস θ1 ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 1, তাহলে আর d ইকুয়াল টু যদি 1 নিই তাহলে q ইকুয়াল টু k হবে, তাই না? তাহলে একক ক্ষেত্রফল যুক্ত প্রস্থচ্ছেদের একক তাপমাত্রার পার্থক্য যুক্ত কোনো মেটেরিয়ালের থিকনেস যদি 1 হয় তাহলে একক সময়ে যে পরিমাণ তাপ উষ্ণতর প্রান্ত থেকে শীতলতরতে যায় সেইটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এবার ধরে নাও আমি একই ডাইমেনশন যুক্ত দুটো পদার্থ এখানে আমি গ্রহণ করেছি, দুটো পদার্থ, একটা ধরো তামা আর একটা লোহা, তাহলে দুজনই থার্মালি কন্ডাক্ট করে, কোনো অসুবিধে নেই, কিন্তু সবার ডাইমেনশন সমান, এপাশেরও টেম্পারেচার এপাশেরও টেম্পারেচার যা, এটা θ2 এটা θ1, এরও θ2 এটা θ1, ঠিক আছে? সব কিছু দিক থেকে এরা সেম, শুধু মেটেরিয়ালগতভাবে তার আলাদা। তাহলে দেখা যাচ্ছে এর ক্ষেত্রে Q1 পরিমাণ তাপ একক সময় এপাশ থেকে ওপাশে যাচ্ছে, এটার ক্ষেত্রে Q2 পরিমাণ তাপ এপাশ থেকে ওপাশে যাচ্ছে, তার মানে এর ক্ষেত্রে Q1টাই হচ্ছে ওর থার্মাল কন্ডাক্টিভিটি, এর ক্ষেত্রে Q2টা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এবং ধরা যাক Q2 গ্রেটার দ্যান Q1, Q2 গ্রেটার দ্যান Q1, তার মানে কি K2 গ্রেটার দ্যান K1 হবে। তার মানে এই মেটেরিয়ালটা বলে দেবে সব দিক থেকে যদি এরা আইডেন্টিক্যাল হয় তাহলে কার ক্ষেত্রে ওই একই সময়ে তাপ বেশি পরিমাণ উষ্ণতর প্রান্ত থেকে শীতলতরতে যাবে, অর্থাৎ যে ভালো কন্ডাক্টর তার ক্ষেত্রে বেশি তাপ যাবে এপাশ থেকে ওপাশে। তার মানে এই থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে এমন একটা টার্ম যেটা রিপ্রেজেন্ট করে যে কোনো পদার্থ কত ভালো তাপের কন্ডাক্টর, ঠিক আছে? এইটুকু হচ্ছে এর গুরুত্ব। এখান থেকে এবার মাত্রা, একক এগুলো একটুখানি বের করা যেতে পারে। দেখো কে সমান সমান QD হোল বাই A, θ2 মাইনাস θ1কে ডেল্টা থিটা বললাম, হোল বাই টি। তাহলে এখান থেকে কে এর যদি আমি ডাইমেনশন বলি, প্রথমে মাত্রা যদি বলি এসআইতে, কিউ হচ্ছে হিট এনার্জি, হিট এনার্জি তোমার এসআইতে তো জুল করব, জুল মিটার বাই মিটার স্কোয়ার, তাহলে মিটার ইনভার্স হবে ওপরে, ডেল্টা থিটা হবে কেলভিন ইনভার্স, টি হচ্ছে সেকেন্ড ইনভার্স, জুল পার সেকেন্ড আমরা ওয়াট লিখতে পারি। একইভাবে সিজিএসে করলে এটা ক্যালোরি হবে, যেহেতু তাপ আর্ক করবে না ক্যালোরি করবে, আর্ক সেমি ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, সেকেন্ড ইনভার্স। ডাইমেনশন করলে এটা এনার্জি, তাই ml স্কোয়ার T2 - 2, এটা এল, এটা এল স্কোয়ার, এটা বড় হাতের থিটা দেবে, এই যে বড় হাতের থিটা দেবে, আর এটা টাইমের ক্ষেত্রে বড় হাতের টি দেবে, যা আসবে আসবে। তো নেক্সট হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স। তো খেয়াল করো, আমরা তড়িৎ বিজ্ঞানে একটা কন্ডাক্টর আমার কাছে আছে, তার দু প্রান্তের বিভব পার্থক্য V2 - V1, V2টা বড়, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমার আধানের ফ্লো হবে। টি সময় যদি কিউ পরিমাণ আধান ফ্লো হয় তাহলে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে I = Q/T, সমান সমান লিখতে পারি V2 - V1 বাই R, ওহমের সূত্র থেকে। এবার তাপ বিজ্ঞানের ক্ষেত্রে দু প্রান্তের উষ্ণতার পার্থক্য θ2 - θ1 হলে কিউ পরিমাণ তাপ টি সময়ে যদি যায়, ডি যদি এর লেন্থ হয়, এ যদি ক্রস সেকশনাল এরিয়া হয়, তাহলে আমি লিখতে পারি কিউ সমান সমান কে এ θ2 - θ1 ইন্টু টি, টিকে এখানে নিয়ে আসলাম, বাই ডি। এটাকে বলা হয় হিট কারেন্ট, মনে রাখবে, অর্থাৎ তাপ প্রবাহের হার তাকে বলে হিট কারেন্ট, আর এটা আধান প্রবাহের হার তাকে বলে সিম্পলি কারেন্ট, ইলেকট্রিক্যাল কারেন্ট আর কি এখানে।
তাহলে দেখো Q/T এটাকে আমি এই রকমভাবে একটা রূপ দিচ্ছি θ2 - θ1 হোল বাই d/k। তাহলে এখন দেখো তড়িৎ বিজ্ঞানে V2 - V1 এটা বিভব পার্থক্য, যেটা আধানের ফ্লো ঘটায়। এটা উষ্ণতার পার্থক্য তাপবিজ্ঞানে θ2 - θ1, যেটা হচ্ছে তাপের ফ্লো ঘটায়। তাহলে এই V2 - V1 θ সমতুল্য এরা। তাহলে আর কে যদি আমি বলি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তাহলে এইটাকে আমি কি বলবো? এটাকে বলবো থার্মাল রেজিস্ট্যান্স। তাহলে থার্মাল রেজিস্ট্যান্স RT = D/K। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে ভেরিয়েবল স্টেট এবং স্টেডি স্টেট। তো খেয়াল করো, ধরো এটা কোনো একটা হিট সোর্স আছে, এটা একটা হিট সোর্স। সেই হিট সোর্সের সঙ্গে টাচ করি আমি কোনো একটা থার্মালি কন্ডাক্টিং কিছু একটা পদার্থকে রেখেছি, এই রডটাকে রেখেছি। তাহলে তাপটা এই হটার দিক থেকে কোল্ডার দিকে যাবে, কিউ তাপ ফ্লো করছে। এর লেন্থের সাথে যদি পারপেন্ডিকুলারভাবে আমি কোনো স্তরকে নিই, এইটা ধরো এই স্তরটা নিলাম এবং এই স্তরটা নিলাম, এইগুলোকে বলা হয় ট্রান্সভার্স লেয়ার বা তির্যক স্তর। তাহলে এই স্তরগুলোর মধ্যে থেকে তাপ লম্বভাবে হঠাৎ দিক থেকে কোল্ডার দিকে যাচ্ছে। প্রথম দিকে তাপের ফ্লো এক স্থান থেকে আরেক স্থানে হবে এবং ক্রমাগত এই স্তর আর এই স্তরের টেম্পারেচার বাড়তে থাকবে। তাহলে এর টেম্পারেচার প্রথমে বাড়ছে, এর টেম্পারেচারও প্রথমে বাড়ছে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় ভেরিয়েবল স্টেট। VS বললাম, ভেরিয়েবল স্টেট, অর্থাৎ উষ্ণতা যখন বাড়ছে বিভিন্ন স্তরের। কিন্তু কিছু সময় পরেই দেখা যাবে যে এই স্তরটা আর এই স্তরটা নিজেদের টেম্পারেচারে ফিক্সড হয়ে গেছে। তাহলে এইটা ধরে নাও θ1, এটা ধরে নাও θ2। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে স্তরটা সোর্সের, এটাকে আমরা সোর্স বলছি, হিট সোর্স, যে স্তরটা হিট সোর্সের কাছে আছে তার টেম্পারেচার হাইয়ার কোনো টেম্পারেচারে ফিক্সড হবে, আর যে দূরে আছে তার টেম্পারেচার তুলনামূলক লোয়ার কোনো টেম্পারেচারে ফিক্সড হবে। তাহলে হিট সোর্স থেকে এই স্তরটা কাছে আছে, তাহলে এর টেম্পারেচার θ1 সেটা কিন্তু θ2 থেকে বেশি হবে, ঠিক আছে? এই অবস্থাটাতে বলা হবে, এখানে যদি আরেকটা আমি স্তর নিই, তার টেম্পারেচার θ3, সেই θ3টা θ2 থেকে বড় হবে। এই অবস্থাটাকে বলা হয় স্টেডি স্টেট, অর্থাৎ নির্দিষ্ট যখন এক একটা টেম্পারেচারে এক একটা স্তর পৌঁছে গেল, সেই স্তরটাকে আমরা বলবো স্টেডি স্টেট। তো দেখো ভেরিয়েবল স্টেটে যেহেতু টেম্পারেচার বাড়ছে, তাহলে এই অবস্থায় যে প্রত্যেকটা স্তরে, তির্যক স্তরের এ যে পরিমাণ তাপ গ্রহণ করে তার কিছু পরিমাণ শোষণ করে আর বাকিটা পরের স্তরে পৌঁছে দেয়। কিন্তু স্টেডি স্টেটের ক্ষেত্রে এ যতটা তাপ গ্রহণ করে পুরো তাপটাই পরের স্তরের মধ্যে দিয়ে দেয়। তাহলে একটা জিনিস স্টেডি স্টেটের ক্ষেত্রে মনে রাখতে হবে, হিট যেটা, সেটা সবার মধ্যে থেকে সমান, অর্থাৎ Q/T = কনস্ট্যান্ট। এইটা দিয়ে কিন্তু অঙ্ক করতে হয় এবং অঙ্ক এখান থেকে আসে স্টেডি স্টেটের ক্ষেত্রে। স্টেডি স্টেটে এর মধ্যে থেকে Q/T = এর মধ্যে থেকে Q/T, কিন্তু ভেরিয়েবল স্টেটের ক্ষেত্রে Q/T ≠ কনস্ট্যান্ট। এটা আমাদের এখানে মাথায় রাখতে হবে। আচ্ছা, ছোট একটা ডেফিনেশন আছে, দেখো K/ρS। রো হচ্ছে ঘনত্ব, এসকে বলা হয় স্পেসিফিক হিট অফ এ মেটেরিয়াল, আর কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, এটাকে বলা হয় হিট ডিফিউসিভিটি। তো নেক্সট হচ্ছে কম্বিনেশন অফ স্ল্যাবস। তো ধরা যাক D1, D2 এরকম বিভিন্ন বেধের এবং প্রত্যেকটা ক্রস সেকশনাল এরিয়াটা সেম A, এরকম কন্ডাক্টিং স্ল্যাব পরপর রাখা আছে এবং এপাশের টেম্পারেচার ধরো θ1 আর এটা θn। তাহলে θ1 ইজ গ্রেটার দ্যান যদি θn হয়, তাহলে এদিক থেকে ওদিকে আমার তাপের প্রবাহ হবে কন্ডাকশন পদ্ধতিতে।
আমাকে বের করতে হবে এক্ষেত্রে তুল্য কন্ডাক্টিভিটিটা কী হবে এদের, অর্থাৎ এইগুলোর পরিবর্তে আমি একটা মেটেরিয়ালের অন্য মেটেরিয়ালের একটা স্ল্যাব আনবো যাতে একই সময় একই পরিমাণ তাপের প্রবাহ এদিক থেকে ওদিকে হবে, যাতে কিনা টেম্পারেচারটা এটা θ1 ওটা θn, তো ওই মেটেরিয়ালটারও অর্থাৎ নতুন যে স্ল্যাব আনবো তারও দুপাশের টেম্পারেচারের পার্থক্য θ1 আর θn হবে। সেক্ষেত্রে তুল্যটা বের করতে হবে। এরিয়াটা সেম আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এবার খেয়াল করো, সেটা হচ্ছে যেহেতু এটা সিরিজ কম্বিনেশন, একটার পর একটা কানেক্টেড আছে, একদম ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে কম্বিনেশন তার সাথে এটা একেবারেই সমান বা সমতুল্য একদম। সেক্ষেত্রে আমরা যেটা পাই আইটা সমান পাই, কারেন্টটাকে সমান পাই। এক্ষেত্রেও তুমি প্রথমে যেটা মনে রাখবে, হিট কারেন্ট যেটা, হিট কারেন্ট ইজ ইকুয়াল থ্রু ইচ স্ল্যাবস। ঠিক আছে, এটা কখন, এটা স্টেডি স্টেট। একটু আগে আমি দেখিয়েছি যে স্টেডি স্টেট কি, এবং স্টেডি স্টেটের আগের যে অবস্থাটা সেটাও দেখিয়েছি। তো এটা হচ্ছে স্টেডি স্টেটে বিন আর হিট কারেন্টটা কি, Q/T ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা হবে। বি নাম্বার, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যা ফর্মুলা এখানেও একদম সেম ফর্মুলা, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট আর সিরিজ লিখলাম সেটা হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট ডট। তো দেখো আমরা আর এর যে ফর্মুলা পেয়েছিলাম সেটা হচ্ছে D/KA। তাহলে এক নম্বরের ক্ষেত্রে R1 কত, D1/K1A প্লাস D2/K2A প্লাস ডট ডট ডট। RS এর ক্ষেত্রে কী লিখতে পারি, RS এর ক্ষেত্রে টোটাল ডিটা কত, D1 প্লাস D2 প্লাস ডট ডট DN হোল বাই কে হচ্ছে ইকুইভ্যালেন্ট লিখলাম, কে সিরিজ লিখলাম, আর এরিয়াটায়। তাহলে দেখো এটা কেটে যাবে, গিয়ে থাকবে D1 প্লাস D2 প্লাস ডট 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 প্লাস DN হোল বাই KS সমান সমান D1/K1 প্লাস D2/K2 প্লাস ডট ডট। এবার যত নাম্বার অফ স্ল্যাব দিক না কেন তুমি সেই ফর্মুলা বসাবা, সাথে সাথে তোমার বেরিয়ে যাবে। যদি দুখানা স্ল্যাব হতো এবং ইকুয়াল ডাইমেনশনের হতো সব কিছু, তাহলে K1 প্লাস K2 হতো, সরি D1 প্লাস D2 হতো D প্লাস D প্লাস D, আর এটা হতো KS ইজ ইকুয়াল টু D1/K1 প্লাস D/K1 প্লাস D/K2, এবং সেখান থেকে আসতো 1/KS ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। দেয়ারফর KS ইকুয়াল টু, এখানটা 2 হবে, 2D যেহেতু, তাহলে 2K1/K2 প্লাস K2। জাস্ট এই ফর্মুলাটাই তুমি মাথায় রাখতে পারো। এটাও যদি তুমি ভুলে যাও তাহলে সিম্পলি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের সিরিজের যা ফর্মুলা সেটা বসাবা, শুধু আরগুলোকে তোমায় মনে রাখতে হবে D/K, সেইভাবে তুমি পুট করবে। নেক্সট হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো দেখো প্রথমটা সিরিজ কম্বিনেশন ছিল, এটা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে একটা স্ল্যাবের উপর আর একটা স্ল্যাব বসে রয়েছে, এবং দেখো দু প্রান্তের প্রত্যেকটা স্ল্যাবের এ প্রান্তের টেম্পারেচার θ2 আর এ পাশের টেম্পারেচার θ1। তার মানে এক্ষেত্রে প্রতিটা স্ল্যাবের ক্ষেত্রে দু প্রান্তের টেম্পারেচার ডিফারেন্সটা সেম, ঠিক যেমনটা তোমার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হয়, দু প্রান্তের বিভব পার্থক্যটা সেম হয়। এক্ষেত্রে প্রত্যেকটা স্ল্যাবের বেথটা সেম D, এবং ক্রস সেকশনাল এরিয়াটা ডিফারেন্ট A1 A2 A3 এভাবে নেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লিখতে পারি, প্যারালাল কম্বিনেশনে যা ফর্মুলা ছিল এখানেও সেই ফর্মুলা। ওই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 1/R প্যারালাল সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট ডট ডট, আর R মানে জানি D/K। তাহলে D, যদি তুল্যটা নিয়ে আসি, তুল্যটার ক্ষেত্রেও আমার D হবে হচ্ছে তোমার লেন্থ বা বেদ, আর এরিয়াটা হবে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট ডট AN। তাহলে KA, A মানে হচ্ছে A1 প্লাস A2 প্লাস ডট 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 প্লাস AN ইন্টু K প্যারালাল
ইজিক্যাল টু, এটার ক্ষেত্রে লিখব, প্রথমটার ক্ষেত্রে R1 হচ্ছে ডি বাই K1A1, পরেরটার ক্ষেত্রে 1 বাই ডি বাই K2A2 প্লাস ডট ডট ডট, আর যেটা আসে ডিটা কেটে যাবে, এখানে উপরে থাকছে K প্যারালাল ইন্টু A1 প্লাস A2 প্লাস ডট ডট AN সমান সমান K1A1 K2A2 প্লাস ডট ডট। Therefore Kp equal to আমি পাচ্ছি দেখো K1A1 প্লাস K2A2 প্লাস ডট ডট হোল বাই A1 প্লাস A2 প্লাস ডট ডট। এবার যদি দুটো আমি নিই, দুটো দিয়ে দেখা যাক, দুটো স্ল্যাব যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কেপি আসতো, যদি আইডেন্টিক্যাল ডাইমেনশনের হতো তাহলে K1A প্লাস K2A হোল বাই A প্লাস A, তাহলে হতো K1 প্লাস K2 হোল বাই 2 দুটোর ক্ষেত্রে। আর সাধারণ ফর্মুলা আমাকে এইভাবে মনে রাখতে হবে, আর যদি না মনে থাকে তাহলে এভাবে বের করে নেবে, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে যেমন এক্স্যাক্টলি তাই। নেক্সট দেখো, কন্ডাকশনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক দৃষ্টান্ত এখান থেকে অঙ্ক দিতে পারে, সেটা হচ্ছে গ্রোথ অফ এ লেক। তো ধরে নাও কোনো একটা লেক রয়েছে আমার কাছে, এবং সেই লেকটার কোনো একটা মুহূর্তে জলের যে টেম্পারেচার সেটা 0 ডিগ্রি সেলসিয়াস, এবং তার ওপরে এক্স বেধের বরফ ভাসছে, এবং পরিবেশের টেম্পারেচার -θ ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি, এই যে বরফটা রয়েছে এটা ক্রমাগত বাড়তে থাকবে, তার যে উইথটা আছে, এবং যে জলাশয়টা তার উপরিতলের ক্ষেত্রফল আমি ধরছি, এবং আমরা জানি যে 0 ডিগ্রি সির জল থাকবে এবং পরপর শেষে 4 ডিগ্রি সির জল নিচে থাকবে একেবারে। তো দেখো, আমাকে এবার বের করতে হবে এই যে বরফের স্তরটা রয়েছে, এই স্তরটার উইথ একটা নির্দিষ্ট উইথ থেকে আরেকটা নির্দিষ্ট উইথ হতে কতটা সময় লাগে, সেই টাইমটা আমাকে বের করতে হবে। তো ধরা যাক যে ডিটি ক্ষুদ্র সময়ে ওই যে বরফের স্তরটা আছে সেটা ডিএক্স পরিমাণ বেধের বৃদ্ধি হয়। আর প্রশ্ন, বেধের বৃদ্ধি হচ্ছে কেন? তার কারণ এদিকে টেম্পারেচার আছে -θ ডিগ্রি সিতে আর এখানে 0 ডিগ্রি সিতে, তাহলে পরিবেশের টেম্পারেচার 0 থেকে কম, তাহলে এই পাশ থেকে জলের থেকে তাপ বাইরের দিকে যাবে। তাহলে যদি ডিটি সময়, ক্ষুদ্র সময়ে ডিএক্স পরিমাণ বেধের বৃদ্ধি হয় এবং তাতে ডিএম পরিমাণ বরফ যে ভর, তাতে বরফের সৃষ্টি হয় ডিএম ভরের, তাহলে আমরা সিম্পলি ডিএমকে লিখতে পারি কি? ডিএমকে লিখতে পারি এরিয়া হচ্ছে তোমার ইসের এ ইন্টু ডিএক্স, এটা হচ্ছে আয়তন, এইটুকু আয়তনের বরফ বেড়েছে ইন্টু রো, এইটা হচ্ছে ডিএম। তাহলে যেটুকুনি তাপ আমার জল থেকে বরফের মধ্যে থেকে পাস করেছে সেটাকে আমি এরকমভাবে লিখতে পারি ডিকিউ সমান সমান ডিএম ইন্টু লেটেন্ট হিট এল, যেটাকে 80 ক্যালোরি পার গ্রাম আমরা বলি। প্রতি গ্রাম বরফ, জল থেকে বরফ হতে এল পরিমাণ তাপকে জল থেকে নিষ্কাশিত করতে হয়, সেটা তাহলে ডিএম পরিমাণ বরফ হয়েছে, তাহলে ডিএম ইন্টু এল পরিমাণ তাপ এখান থেকে ওদিকে গেছে। এই ডিকিউটাকে আমি এখন দেখো কন্ডাকশান পদ্ধতির মাধ্যমে লিখতে পারি। কি করে? যদি ডিটি সময় এই ডিকিউ পরিমাণ তাপ যায়, তাহলে আমি লিখতে পারি বরফের পরিবাহিতাঙ্ক কে, কন্ডাক্টিভিটি কে, ইন্টু এরিয়া হচ্ছে এ, ক্রস সেকশন এরিয়া, এপাশ থেকে ওপাশেই তো গেছে, এপাশের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, ওপাশে -θ, তাহলে 0 মাইনাস অফ -θ ইন্টু টি হচ্ছে এখানে ডিটি বাই এক্স হচ্ছে বেধ। তাহলে এভাবে আমি লিখতে পারি ডিকিউকে। তাহলে ডিকিউ এর মান এপাশে বসাই, এ এক্স ইন্টু রো, এ ডিএক্স ইন্টু রো সমান সমান কে এ ইন্টু থিটা ইন্টু ডিটি বাই এক্স। আমাকে বের করতে হবে টাইম, তাহলে ইন্টিগ্রেশন করব। দেখো, তাহলে ডিটি সমান সমান এ রো বাই কে এ থিটা
ইন্টু এক্স ডিএক্স। দেখো এবারে যখন টাইম 0 ছিল, আমি ধরছি বরফের স্তরটার বেগ ছিল x1, আর টি সময় পরে সেটাই বেড়ে হলো x2। তাহলে আমি এখন এখান থেকে লিখতে পারি দেয়ারফর, একটু ভুল হলো, টাইমটা এপাশে হবে, যখন টাইম 0 ছিল বেগ ছিল x1, যখন টাইম টি তখন হচ্ছে x2। তাহলে এখান থেকে টি সমান সমান দেখো আসছে এ রো বাই কে এ থিটা, তাহলে এ কেটেই যাচ্ছে, তাহলে রো বাই কে থিটা, রো বাই কে থিটা ইন্টু এল থাকবে একটা, তাই না, ইন্টু এল থাকবে এখানে একটা এল থাকবে, তাহলে রো এল বাই কে থিটা, আর এটা হবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে x2 মাইনাস x1 তার স্কোয়ার, আর দুইটাকে এখানে নিলাম, দেয়ারফর টি সমান সমান আমার এই ফর্মুলা এলো, রো এল বাই 2 কে থিটা ইন্টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এবার যদি বলে 0 থেকে x পরিমাণ বাড়তে কতটা সময়, তাহলে জাস্ট এখানে x2-র জায়গায় x বসাবে, x1টাকে 0 বসিয়ে দেবে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি নিউমেরিক্যালস আসে তাহলে এইটা ধর এই মাইনাস থিটাটাকে বললো -5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি থিটার জায়গায় কিন্তু 5ই বসাবে, তার কারণ মাইনাসটা নিয়েই আমার প্লাসটা কিন্তু এসেছে। আর সমস্ত কিছু তোমার দেয়া থাকবে, জাস্ট মানটাকে পুট করতে হবে। নেক্সট হচ্ছে কনভেকশন প্রসেস। কনভেকশন প্রসেসে হিট ট্রান্সফার হতে পারে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে। তো ধরা যাক এটা কোনো একটা লিকুইড রয়েছে, তার মধ্যে সেটাকে একটা কন্টেনারের মধ্যে রাখা এবং তাকে হিট করা হচ্ছে, তাহলে দেখা যাবে যে প্রান্তে হিট করা হচ্ছে সেখানের যে মলিকিউলগুলো আছে তারা তাপকে নিয়ে, এবং যেহেতু তাপ নিয়েছে তাদের টেম্পারেচার বেড়েছে এবং তারা হালকা হয়েছে, ফলে তারা গ্রাভিটির ঊর্ধ্বে উঠে যায়। ফলে এই মলিকিউলগুলো উপরের দিকে উঠবে এবং উপরের যে ভারী মলিকিউলগুলো আছে তুলনামূলক ঠান্ডা, সেটা নিচের দিকে আসবে। ফলে একটা স্রোতের সৃষ্টি হয় এখানে, তাকে বলে কনভেকশন কারেন্ট বা কনভেকশন পরিচলন স্রোত বাংলাতে। তো দেখো এক্ষেত্রে যে মলিকিউলগুলো তাপ নিয়ে যাচ্ছে নিচ থেকে উপরে, এটা গ্রাভিটির উল্টো দিকে নিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ন্যাচারাল কনভেকশন। ন্যাচারাল কনভেকশন। এছাড়াও ফোর্সড কনভেকশন বলে একটা ব্যাপার আছে, ফোর্সড কনভেকশন। সেক্ষেত্রে দেখা যায় যে কনভেকশনের ফলে আমরা যদি নাড়াচাড়া করি, এখানে এর ভিতরে যদি কোনো রড দিয়ে নাড়াচাড়া করা হয়, সেক্ষেত্রে কনভেকশন পদ্ধতিতেই মলিকিউলগুলো এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে আশেপাশে। তার ফলে আশেপাশেও কিন্তু কনভেকশন পদ্ধতিতে তাপের আদান প্রদান হতে পারে, কিন্তু সাধারণত যেটা ন্যাচারাল কনভেকশনে হবে সেটা হচ্ছে তোমার গ্রাভিটির বিপরীতই হবে। ঠিক আছে, তো একটা জিনিস এখানে খেয়াল করো, যেহেতু ন্যাচারাল কনভেকশন গ্রাভিটির ওপর পুরোপুরি ডিপেন্ডেন্স, তাহলে যেখানে গ্রাভিটি নেই সেইখানে কিন্তু কনভেকশন প্রসেসটা হবে না। ছোটোখাটো প্রশ্ন কিন্তু আসতে পারে, নিটে তৈরি করতে পারে যে গ্রাভিটি ফ্রি স্পেসে কি কনভেকশন হওয়া সম্ভব? আনসার হচ্ছে না। ঠিক একই রকমভাবে যদি কোনো লিফট, সেটা গ্রাভিটির যে অ্যাক্সেলারেশন জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামে, তাহলে কিন্তু তাতে কোনো গ্রাভিটির অনুভূতি থাকবে না, সেক্ষেত্রেও কিন্তু ন্যাচারাল কনভেকশন হবে না। এছাড়াও তুমি যদি কৃত্রিম উপগ্রহ বলো, তার মধ্যেও কিন্তু ন্যাচারাল কনভেকশন হবে না। তো হিট ট্রান্সমিশনের সর্বশেষ যে পদ্ধতি সেটা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ। এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন সেট হয়। তো দেখো রেডিয়েশনের কয়েকটা বৈশিষ্ট্য আমরা পরপর একটু দেখে নেব। প্রথম হচ্ছে নো মিডিয়াম, তার মানে রেডিয়েশন পদ্ধতিতে এক স্থান থেকে আর এক স্থানে যদি তাপকে পরিবহিত হতে হয় বা যেতে হয়, তাহলে আমার কোনো মিডিয়ামের প্রয়োজন নেই, এবং যদি মিডিয়াম থাকেও তাহলে সেই মিডিয়ামকে উত্তপ্ত করবে না মাঝখানে। ঠিক আছে, যদি মিডিয়াম থাকেও তাহলে উত্তপ্ত করবে। নেক্সট হচ্ছে ফাস্টেস্ট প্রসেস। রেডিয়েশন পদ্ধতি হচ্ছে সবথেকে ফাস্টেস্ট প্রসেস হিট ট্রান্সমিশনের। এক্ষেত্রে দেখা যায় যে শূন্য মাধ্যমে যে লাইটের বেগ, সেই বেগেই হিট ট্রান্সমিশন এক স্থান থেকে আরেক স্থানে হয়। নেক্সট হচ্ছে এনি ডিরেকশন। আমরা যেমন দেখলাম যে কন্ডাকশন প্রসেসের ক্ষেত্রে মানে হটার সোর্স থেকে দূরে যেখানে কোল্ডার আছে সেই দিকটাতে একটা কন্ডাকশন রড বা এই ধরনের কিছুর মাধ্যমে কন্ডাকশন প্রসেস ঘটে, কিন্তু রেডিয়েশন পদ্ধতির ক্ষেত্রে যে কোনো দিকে এখানে যদি একটা বস্তু থাকে যেটা
যেটা টেম্পারেচার কিছু আছে, তাহলে এর থেকে যে কোনো দিকে রেডিয়েশন হতে পারে। ঠিক আছে, আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ইএম ওয়েভ। রেডিয়েশন পদ্ধতিতে তাপটা এক স্থান থেকে আর এক স্থানে যাবে ইএম ওয়েভ হিসাবে, এবং এটা ইনফ্রারেড রিজিয়নে পড়ে। নেক্সট হচ্ছে রেডিয়েশন যেটা, সেটা লাইটের যে সমস্ত প্রপার্টিকেই ও মোটামুটি দেখায়, যেমন হচ্ছে রিফ্লেকশন, তারপর রিফ্রাকশন। ঠিক আছে, এই সমস্ত প্রসেসকে ও কিন্তু দেখায়। আমাদের মনে রাখতে হবে কোনো বস্তুর যদি টেম্পারেচার থিটা 0 কেলভিন থেকে বেশি হয়, যে কোনো পদার্থ, তবেই সে কিন্তু রেডিয়েশন পদ্ধতিতে তাপকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারে বা রেডিয়েশন ছাড়তে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে কোনো বস্তুর টেম্পারেচার যত বেশি, ধরো θ1 আর θ2 দুটো বস্তুর দুটো টেম্পারেচার, তো θ1 এ যে কম্পাঙ্কের রেডিয়েশন ছাড়বে এবং θ2 যে কম্পাঙ্কের রেডিয়েশন ছাড়বে, এই দুটোর মধ্যে একটা পার্থক্য থাকবে। দুজনই একই কম্পাঙ্কের রেডিয়েশন ছাড়বে না। মনে রাখতে হবে যার টেম্পারেচার বেশি সে কিন্তু, যদি θ1 গ্রেটার দ্যান θ2 হয়, তাহলে μ1 গ্রেটার দ্যান μ2 হবে, এবং সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু উল্টো হবে, λ1 লেস দ্যান λ2। তো নেক্সট হচ্ছে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু বলতে আমরা সেই বস্তুকে বুঝি যার উপরে কিছু পরিমাণ হিট যদি এসে পড়ে, হিট রেডিয়েশন, তার কিছুটা ও অ্যাবজর্ব করবে আর বাকিটা ও রিফ্লেক্ট করবে। সেই ধরনের বস্তুকে আমরা বলি ব্ল্যাক বডি। বাস্তবে সমস্ত বস্তুই হচ্ছে ব্ল্যাক বডি। ঠিক আছে, এইবারে পারফেক্টলি ব্ল্যাক বডি তারা যার উপরে যে হিট রেডিয়েশনটা পড়বে তার 100%ই অ্যাবজর্পশন হবে। এটা মাথায় রাখতে হবে। 100% যদি হিট রেডিয়েশন অ্যাবজর্বড হয়, তখন আমরা সেই বডিকে বলবো পারফেক্টলি ব্ল্যাক বডি। এবারে যখন একটা বডির ওপরে হিট রেডিয়েশন এসে যদি পড়ে, তার কি ঘটনা ঘটে একটুখানি বুঝবো। দেখো, এইটা যদি টোটাল হিট আমার কিউ হয়, তার কিছুটা পরিমাণ ও রিফ্লেক্ট করবে, তাহলে একে বলবো কিউ আর বললাম। কিছুটা অ্যাবজর্পশন হবে, আর কিছু পরিমাণ তাপ ও রিফ্রাক্ট করবে বা ট্রান্সমিট করবে, এভাবে বলবো। মানে এইটা আবারও কিছু পরিমাণ হিট ও ছেড়ে দেবে, আর এখানে কিছু পরিমাণ হিট সেটা অ্যাবজর্পশন হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি, দেখো যে ইকুয়েশনটা, যে কিউ হচ্ছে আমার টোটাল হিট রেডিয়েশন, যেটা হিট এনার্জি বা হিট রেডিয়েশন যেটা পড়েছে এর উপরে, সেটা কিউ আর প্লাস কিউ অ্যাবজর্পশন প্লাস কিউ ট্রান্সমিশন। এই ট্রান্সমিশনটা কি, যেটা এই বডিটা, এটা যদি একটা ব্ল্যাক বডি হয়, যে কোনো বস্তুই ব্ল্যাক বডি, সে রেডিয়েশন ছাড়বে, তাকেই আমরা বলছি কিউটি। যদি কোনো ব্ল্যাক বডির টেম্পারেচার 0 কেলভিন না হয়, তাহলে বুঝতে হবে সে কিছু না কিছু হিট রেডিয়েশন সবসময় ছাড়বে। তাহলে ওর উপর এসে পড়লো কিউ, রিফ্লেকশন, অ্যাবজর্পশন, ট্রান্সমিশন, তাহলে এই তিনটের যোগফল কিউ এর সমান। তাহলে দেখো এখান থেকে কিউ আর বাই কিউ প্লাস কিউ এ বাই কিউ প্লাস কিউ টি বাই কিউ, এটা সমান 1 আমরা লিখতে পারি। এটা রিফ্লেক্টেড হিট রেডিয়েশন বাই টোটাল হিট, এটা অ্যাবজর্পশন বাই টোটাল হিট, এটা ট্রান্সমিশন বাই টোটাল হিট, এই তিনটের যোগফল কিন্তু 1 হবে। রিলেশনটা একটু মাথায় রেখো। নেক্সট দুটো জিনিস একটু পরপর বুঝে নিই, একটা হচ্ছে অ্যাবজর্বিং পাওয়ার, একটা হচ্ছে এমিটিং পাওয়ার। প্রথম এমিটিং পাওয়ারটা বুঝবো। কোনো একটা বডির এমিটিং পাওয়ার বলতে আমরা বুঝি যে সেই বডিটা যা টেম্পারেচার এখন আছে, সেটা ধরো ক্যাপিটাল টি কেলভিন, এই টেম্পারেচার আছে, বা থিটা ধরে নাও, থিটা কেলভিন, সেই টেম্পারেচার এবং তার এরিয়া যদি এ হয়, তাহলে ও নির্দিষ্ট সময় ধরো স্মল টি বললাম, ও যে পরিমাণ হিটকে রেডিয়েট করে, ঠিক আছে, তাহলে কিউ রেডিয়েটেড, বা যেটাকে আমরা এখানে ট্রান্সমিশন হিসেবে লিখেছি, তাহলে কিউ ট্রান্সমিশন লিখলাম ওই বডিটা দ্বারা। এইটা এবং ওই বডিটা সেম ক্ষেত্রফল বিশিষ্ট এবং সেম টেম্পারেচারে থাকা কোনো একটা পারফেক্টলি ব্ল্যাক বডি, সে ওই টি সময়ে যে পরিমাণ হিট ট্রান্সমিট করে বা রেডিয়েট করে, সেইটাই হচ্ছে এই যে অনুপাতটা, সেটাই হচ্ছে ওই বডিটার এমিটিং পাওয়ার।
ঠিক আছে, ওই টেম্পারেচারে। তাহলে এইটা হচ্ছে আমি কিউ ব্ল্যাক বডি লিখলাম, পারফেক্টলি ব্ল্যাক বডি। তাহলে এটা একটা রেশিও দুটো হিটের, তাই এটার কোনো ইউনিট নেই, এটাকে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এই হচ্ছে এমিটিং পাওয়ার। নেক্সট হচ্ছে অ্যাবজর্ভিং পাওয়ার। অ্যাবজর্ভিং পাওয়ার বলতে আমরা বুঝি যে কোনো একটা বডি আমার কাছে আছে, যে কোনো বডি ব্ল্যাক বডি, তাহলে সেই বডির ওপরে এসে যে টোটাল হিটটা আমার পড়লো, টোটাল হিটটা আমি বললাম কিউ, আরও কতটুকু হিটকে অ্যাবজর্ব করলো, তাহলে এই যে টার্মটা, এই টার্মটাকে আমি বলছি অ্যাবজর্ভিং পাওয়ার, বা এটাকে আমি স্মল এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটাও দুটো হিটের অনুপাত, তাই এটাও তোমার ইউনিটলেস একটা কোয়ান্টিটি বা ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি। এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বডির এ বেশি, অর্থাৎ যে বেশি অ্যাবজর্ব করে সে বেশি রেডিয়েটও করে, এইটা একটু মাথায় রাখবে। তার কারণটাকে আমরা যদি এইভাবে ভাবি যে অ্যাবজর্পশানটা যদি আমার ইনকামের একটা সোর্স হয়, তাহলে এই যে এমিশন যেটা হচ্ছে, রেডিয়েট করছে যেটা এনার্জি, সেটা খরচা। তাহলে যার অ্যাবজর্পশান বেশি সে খরচাও তাহলে বেশি করতে পারবে। এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে রিফ্লেক্টিং পাওয়ার আর। রিফ্লেক্টিং পাওয়ার কি, এই যে যতটা তাপ এসে পড়লো কতটা অংশ রিফ্লেক্ট করলো, অর্থাৎ এই টার্মটাকে বলা হয় রিফ্লেক্টিং পাওয়ার। তাহলে যার অ্যাবজর্পশন বেশি তার এমিটিং পাওয়ারও বেশি, তার কিন্তু রিফ্লেক্টিং পাওয়ারটা কম। এটা মনে রাখতে হয়, কোনো বডি যত হোয়াইটের দিকে যাবে, তার সারফেসটা অর্থাৎ সাদার দিকে যাবে, সেই বডি রিফ্লেক্টিং পাওয়ার তত বেশি হবে, এবং কোনো বডি যত কালোর দিকে যাবে, কালো হবে, তার অ্যাবজর্পশন পাওয়ার, তার মানে এমিটিং পাওয়ার, সেটা কিন্তু বেশি হবে। তাহলে মূল কথা যেটা লেখা যায় দেখো, তাহলে লেখা যায় গুড অ্যাবজর্ভার ইজ ইকুইভ্যালেন্ট টু গুড এমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু ব্যাড রিফ্লেক্টর। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি এখান থেকে কনক্লুশন হিসেবে। নেক্সট হচ্ছে প্রেভোস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ। তো এটা কি বলছে তার কয়েকটা পয়েন্টে আমরা একটু ডিসকাস করব, খুবই সহজ। দেখো, একটা বডিকে যখন একটা পরিবেশে রাখা হয়, তখন সেই বডিটা অন্য বডির সাথে বা পরিবেশের সাথে রেডিয়েশন পদ্ধতিতে হিট এক্সচেঞ্জ করে, রেডিয়েশন প্রসেসে সে হিট এক্সচেঞ্জ করে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমরা বলতে পারি। সেকেন্ড পয়েন্ট যেটা এখানে, কোনো বডির টেম্পারেচার যদি 0 কেলভিন থেকে বেশি হয়, তাহলে সেই বডি সবসময় হিট রেডিয়েট করবেই, তাহলে রেডিয়েশন তাহলে হবেই। ঠিক আছে, থার্ড যে পয়েন্ট আমরা বলতে পারি এখানে, একটা বডি যখন সে রেডিয়েট করছে হিট, সাথে সাথে কিন্তু সে কিছু পরিমাণ হিট অ্যাবজর্বও করে। তাহলে এই রেডিয়েশনকে আমি যদি এমিশন দিয়ে বলি, তাহলে কিউ নেট যেটাও হবে সেটা হবে কিউ এমিশন, বা রেডিয়েশন লিখতে পারো, কোনো সমস্যা নেই, মাইনাস কিউ অ্যাবজর্পশন। ঠিক আছে, তাহলে যে তাপটাও গ্রহণ করছে নেট, সেটা হচ্ছে যতটা ছাড়লো আর যতটা অ্যাবজর্ব করলো তার বিয়োগফল হবে। এখন যদি এই কিউ এমিশনটা সেইটা যদি আমার কিউ অ্যাবজর্পশন থেকে বেশি হয়, তাহলে ওই বডির টেম্পারেচার সময়ের সাথে সাথে কমতে থাকে, যেহেতু এমিশনটা বেশি। যদি কম হয় তাহলে বাড়তে থাকে, আর যদি সমান হয় তাহলে ওই বডির টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না সময়ের সাথে সাথে। তাহলে এটাকে আমরা বলতে পারি পার সময় কতটা এমিট করছে হিট, সেটা অর্থাৎ হার বলতে পারি। তাপ রেডিয়েশনের হার, এটা তাপ অ্যাবজর্পশনের হার। এই হচ্ছে সোজা কথা প্রেভোস্টের থিওরি অফ হিট এক্সচেঞ্জ। হচ্ছে কারশফ ল। হিট ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা কারশফ ল আছে, সেটা একটুখানি দেখে নাও। বলছে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা ব্ল্যাক বডি, তার যে এমিসিভ পাওয়ার, সেটাকে আমি এপসাইলন বললাম, বাই তার অ্যাবজর্পশন পাওয়ার বা এমিটিং পাওয়ার বা অ্যাবজর্পশন পাওয়ার, এই যে অনুপাতটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সেটা সবসময় কনস্ট্যান্ট হবে। এবং সেই কনস্ট্যান্টের মান কী হবে, একটা পারফেক্টলি ব্ল্যাক বডির যা এমিশন পাওয়ার তার সমান, সেটাকে আমরা যদি ক্যাপিটাল ই বলি, তার সঙ্গে সমান। বিকজ
পারফেক্টলি ব্ল্যাক বডির ক্ষেত্রে এর মান কত হয়? 1 হয়। তাহলে আমরা যদি বিভিন্ন টেম্পারেচার, আমরা যদি একই টেম্পারেচারে বিভিন্ন ব্ল্যাক বডি নিই, তাহলে সেক্ষেত্রে ε1/a1 সমান সমান ε2/a2 সমান সমান ডট 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 εn/an, এগুলো সব ব্ল্যাক বডির ক্ষেত্রে। এইবারে ওই টেম্পারেচারে যদি একটা পারফেক্টলি ব্ল্যাক বডি নিই, তার ক্ষেত্রে ক্যাপিটাল E/A বললাম, সেটা পারফেক্টলি ব্ল্যাক বডি, এবং ক্যাপিটাল এস মান তো 1 হবে পারফেক্টলি ব্ল্যাক বডির ক্ষেত্রে। তাহলে এইটাই হচ্ছে আমার কারশফের ল, এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা পারপাস, সেটা হচ্ছে স্টিফানস ল। তো দেখো স্টিফানস ল কি বলছে, কোনো একটা পারফেক্টলি ব্ল্যাক বডির ক্ষেত্রে ওই ব্ল্যাক বডি কর্তৃক পার ক্ষেত্রফলে পার সময়ে রেডিয়েটেড যে এনার্জি, সেটাকে যদি আমরা ই বলি, তাহলে পার ক্ষেত্রফলে পার টাইমে, তার মানে এটাকে ইন্টেন্সিটি বলবো, জাস্ট ইন্টেন্সিটির যা ডাইমেনশন সেটাই হবে। তাহলে ইন্টেন্সিটি সেটা প্রপোর্শনাল টু হয় ওর যে পরম উষ্ণতা তার 4th পাওয়ারের প্রপোর্শনাল, ঠিক আছে? এটাকে বলে স্টিফানস ল, এবং এটাকে অনেক সময় স্টিফান বোলজম্যান ল বলে, তো ওটা মাথায় রাখো। তাহলে E = সিগমা T2⁴, সিগমাকে বলা হয় স্টিফান কনস্ট্যান্ট। তো এই স্টিফান কনস্ট্যান্টের মাত্রা বা ডাইমেনশন কিন্তু বের করতে দেয়, এবং ইউনিটও কাজে লাগতে পারে। তো দেখো সিগমা সমান সমান E/T2⁴। তাহলে যদি ডাইমেনশনালি দেখি বা ইউনিট অনুযায়ী যদি আমি দেখি, তাহলে ই হচ্ছে এনার্জি কিন্তু পার এরিয়া পার টাইমে, তাই না? তাহলে এটা হবে J/m²s, তো ইন্টেন্সিটির যা ইউনিট তাই, আর এটা হচ্ছে Kelvin2⁴। তাহলে আমার আসছে জুল/সেকেন্ডকে ওয়াট লিখতে পারি, তাহলে ওয়াট m²⁻² Kelvin2⁻⁴, এইটাই হচ্ছে সিগমা বা সিগমার ইউনিট। একইভাবে ডাইমেনশন বের করতে দিতে পারে সিগমার, বা ম্যাচ করতে দিতে পারে, তো তোমরা সেভাবে করবে। যদি বডিটা পারফেক্টলি ব্ল্যাক বডি না হয়, তাহলে পুরোপুরি এই সূত্রটা মানে না, তখন আমরা এটাকে এভাবে লিখব, ই সমান সমান সামথিং এক্স ধরো ইন্টু সিগমা T2⁴, যেখানে এক্সের মান হচ্ছে 1 থেকে 0-র মধ্যে হয়। যদি পারফেক্টলি ব্ল্যাক বডি হয় তাহলে x = 1 হবে, ঠিক আছে? এইবার একটা জিনিস খেয়াল করো, এই লটার একটা পরিবর্তিত রূপ আছে। কি সেটা হচ্ছে এই, যদি একটা বডিকে আমি কোনো অ্যাটমসফিয়ারের মধ্যে রাখি, তাহলে সেই বডির তো একটা টেম্পারেচার আছে T, আর ও যে পরিবেশে আছে, যে এনভায়রনমেন্টে আছে, পরিবেশের টেম্পারেচার যদি T0 হয়, T0, তাহলে আমি এইটা বলতে পারি যে ওই বডিটা একই মুহূর্তে ও কিছু পরিমাণ তাপ ছাড়ছে, রেডিয়েট করছে পার ইউনিট টাইম পার এরিয়া, আবার ওর ওপরে পরিবেশ থেকে সে তাপও তো পড়ছে, তাহলে কিছু অ্যাবজর্পশনও হচ্ছে। তাহলে পরিবেশের টেম্পারেচার যদি T0 হয়, তাহলে আমি বলবো পরিবেশ যে হারে তাপ ছাড়ছে পার ইউনিট এরিয়ায়, সেটা হচ্ছে সিগমা T2⁴, আর ওই বডি যে হারে তাপ ছাড়ছে সেটা হচ্ছে সিগমা T2⁴, এটা T0⁴। তাহলে এই পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে বডিটা, এই পরিমাণ তাপ ও গ্রহণ করছে, কারণ পরিবেশ থেকে এটা আসছে। তাহলে আমি বলতে পারি নেট যে হারে ও রেডিয়েট করবে তাপ পার এরিয়া পার টাইম, সেটা হবে এইটা, সমান সমান এটাকে লিখতে পারি সিগমা, এটা কিন্তু পারফেক্টলি ব্ল্যাক বডির ক্ষেত্রেই বলছি। এইটা হচ্ছে তোমার স্টিফানস ল এর পরিবর্তিত যে রূপটা, এইটি আমরা ব্যবহার করবো এরপরে নিউটনস ল অফ কুলিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, হচ্ছে রেট অফ লস অফ হিট। খেয়াল করো ভালো করে, দেখো আমরা এক্ষুনি যেটা স্টিফানস ল থেকে পেয়েছি, সেটা হচ্ছে একক সময় একক ক্ষেত্রফলে যে পরিমাণ তাপ কোনো বডি ছাড়বে পারফেক্টলি ব্ল্যাক বডি, সেটা সমান সমান সিগমা T2⁴ মাইনাস সিগমা T0⁴। T0 হচ্ছে এনভায়রনমেন্টের তাপমাত্রা, পরম তাপমাত্রাটা মাথায় রাখবা কেলভিন স্কেলে। তো এইটাকে আমি তো এইভাবেও লিখতে পারি, এইটাই হচ্ছে আমার পার টাইমে তোমার রেডিয়েটেড তাপ। তাহলে আমি যদি বলি এখন যে ওই বডিটা
টি সময়ে, টোটাল টি সময়, স্মল টি সময়, সেই স্মল টি সময়ে টোটাল কতটা তাপ ছাড়ছে, তাহলে এটা ইউনিট টাইম ইউনিট এরিয়া হওয়ার জন্যে টোটাল তাপকে যদি আমি কিউ বলি, তাহলে সেই কিউ হবে ই ইন্টু স্মল টি টাইম ইন্টু টোটাল এরিয়া অফ দ্যাট পারফেক্টলি ব্ল্যাক বডি। তাহলে আমরা জাস্ট এখানে বসাতে পারি, দেখো সিগমা T2/4 ইন্টু টি, এটা লিখতে পারি। এখন দেখো আমরা যদি বলি রেট অফ লস অফ হিট, তাহলে ডিকিউ বাই ডিটি একবার ডেরিভেটিভ করবো টাইমের রেসপেক্টে, তাহলে হবে ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু সিগমা এ T2/4 মাইনাস T02/4। তাহলে এইটাই হচ্ছে আমার রেট অফ লস অফ হিট। তাহলে দেখতে পাচ্ছি এটা ইজ প্রপোর্শনাল টু কিন্তু এরিয়া হবে। এইবার এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে রেট অফ কুলিং। রেট অফ কুলিং এই ব্যাপারটা একটুখানি বুঝে নাও। রেট অফ কুলিং আর রেট অফ হিট লস দুটো এক জিনিস নয়। কেন এক জিনিস নয়? দেখো রেট অফ হিট লসকে আমি লিখতে পারি ডিকিউ ওভার ডিটি। দেখুন ডিকিউকে আমি কি লিখতে পারি, ডিকিউটা হচ্ছে আমার ডিটি সময়ে বর্জিত তাপ। তাহলে এটাকে আমি লিখতে পারি বডির যদি মাস এম হয়, তার স্পেসিফিক হিট যদি এস হয়, এবং টেম্পারেচারের হ্রাস ডিটি সময়ে যদি ডি থিটা হয়, তাহলে আমি ডিকিউকে কিন্তু এটা লিখতে পারি বাই ডিটি সমান সিগমা এ T2/4 মাইনাস T02/4। তাহলে দেখো এখান থেকে ডি থিটা বাই ডিটি এটাই হচ্ছে টাইমের সাপেক্ষে টেম্পারেচারের যে হ্রাস হচ্ছে সেটা। হ্রাস কেন হবে? তার কারণ তাপমাত্রা যদি ছাড়ে তাহলে হ্রাস হবে এক্ষেত্রে, যদি তাপ যদি ছাড়তে থাকে তাহলে হ্রাস হবে এখানে। তাহলে সিগমা এ হোল বাই এম এস ইন্টু T2/4 মাইনাস T02/4, এইটাই হচ্ছে আমার রেট অফ কুলিং। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি রেট অফ কুলিং ইজ প্রপোর্শনাল টু কিন্তু এরিয়া ইজ প্রপোর্শনাল টু 1/m। এইবারে দেখো আমি এমটাকে কি লিখতে পারি। ধরো আমার কাছে একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস হচ্ছে r আর ঘনত্ব হচ্ছে রো। তাহলে আমি এমকে সরাসরি লিখতে পারি এটা। তাহলে এটাকে যদি বসাই ডি থিটা বাই ডিটিতে, তাহলে খেয়াল করো সিগমা এর এরিয়া হবে, ওপরের যে সারফেস এরিয়া সেটা হবে 4πr² হোল বাই এম হবে 4/3πr³ ইন্টু রো ইন্টু এস, আর যেটা রয়েছে T2/4 ওটা থাক, যেমন আছে সেরকম রইল। তাহলে দেখো এখান থেকে r² আর r³ কেটে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ডি থিটা বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/r। তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোমাকে দিতে পারে। তো এখানে যদি গ্রাফ করি ডি থিটা বাই ডিটি আর এর সাথে, তাহলে কিন্তু আমি এই রকমের কার্ভ পাবো। তো এই সমস্ত কার্ভ দিয়েও কিন্তু তোমাকে কোশ্চেন দিতে পারে। আর এসের সাথেও একই রকম কার্ভ হবে, রো এর সাথেও দেখো একই রকম কার্ভ হবে। এবং বডিটা কেমন সেই বডির স্ট্রাকচারের উপর কিন্তু ডিপেন্ড করছে রেট অফ কুলিংটা। কিন্তু এখানে সরাসরি যদি রেট অফ হিট লস বলি সেটা কিন্তু এরিয়ার সাথে প্রপোর্শনাল, তার মানে এখানে r² এর সাথে প্রপোর্শনাল হবে এইরকম যদি এরিয়া হয়। এটাই যদি সিলিন্ড্রিক্যাল হতো তাহলে যে বক্র সারফেস সেটা হতো 2πr×L, তাহলে r এর সাথে প্রপোর্শনাল হতো। তাহলে কেমন স্ট্রাকচারের বডি দিচ্ছে সেটার ওপর তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে কি ব্যাপারটা বলছে। এবার দেখো রেট অফ কুলিং, অনেক সময় রেট অফ কুলিং দিয়ে তোমার ইউনিটটা যেটা দিচ্ছে সেটা ক্যালোরি পার মিনিট দিল, সেক্ষেত্রে তোমায় মনে রাখতে হবে তখন কিন্তু আমাকে অ্যাকচুয়ালি বলছে রেট অফ কুলিং, কিন্তু জিনিসটা দিয়েছে রেট অফ লস অফ হিট, কারণ ইউনিটটা ক্যালোরি পার মিনিট দিয়েছে। আবার রেট অফ লস অফ হিট বলেই তোমাকে কেলভিন পার মিনিট দিল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি বলছে রেট অফ কুলিংটাই, কারণ রেট অফ কুলিং টেম্পারেচারকে নির্দেশ করছে, টেম্পারেচার ভেরিয়েশন টাইমের সাথে, আর এটা হচ্ছে তোমার কিউবের ভেরিয়েশন টাইমের সাথে। নেক্সট হচ্ছে নিউটনস ল অফ কুলিং। দেখো নিউটনস ল অফ কুলিং, আমরা যে রেট অফ কুলিংটা দেখলাম সেটা কিসের সাথে প্রপোর্শনাল সেই জিনিসটাকে বোঝায়। তো যদি আমরা দেখলাম ডি থিটা বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু বা ইজ ইকাল টু, আমরা যেটা পেলাম
সেটা হচ্ছে সিগমা এরিয়া T2⁴ মাইনাস T0⁴ হোল বাই m ইন্টু s। এই পেলাম। তো দেখো এখন যদি T হচ্ছে বডির তাপমাত্রা ব্ল্যাক বডির, আর T0 হচ্ছে পরিবেশের তাপমাত্রা, তাহলে যদি T নিয়ারলি ইকুয়াল টু T0 হয়, অর্থাৎ বডি এবং পরিবেশের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য না থাকে, তাহলে আমরা যেটা করতে পারি এই dθ/dtটাকে এভাবে লেখা যায়। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা আসে T2⁴ মাইনাস T0⁴ এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি 4T0³ ইন্টু T মাইনাস T0, এইটাতে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি। সেক্ষেত্রে dθ/dt উইল বি প্রপোর্শনাল টু, দেখো T0টা পরিবেশের তাপমাত্রা, সেটা তো পাল্টাচ্ছে না, তাহলে T মাইনাস T0-এর সাথে প্রপোর্শনাল হবে। যেহেতু আমরা এই থিটাটাকে তাপমাত্রা চেঞ্জ বলছি, তাহলে এই টিগুলোকে সব থিটা করে দেয়, যুক্তিযুক্ত হবে, তাহলে এটা হবে থিটা মাইনাস θ0। এইবারে দেখো এটা হচ্ছে টাইমের সাথে সাথে থিটার চেঞ্জকে বোঝাচ্ছে, এবং টাইমের সাথে সাথে যেহেতু থিটা কমছে, এখানে একটা আমরা নেগেটিভ সাইন ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নিউটনস ল অফ কুলিং। তাহলে আগে যেগুলো ক্যাপিটাল টি ছিল সবগুলোই তো টেম্পারেচার, তাকে আমরা থিটা করে দেবো, কারণ এই ডি থিটা লিখেছি, এটা হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ। কারণ বস্তুর যে তাপমাত্রা সেটা থিটা থেকে কমে হচ্ছে থিটা মাইনাস ডি থিটা, এইটা ভাবো। তাহলে থিটাটা হচ্ছে বস্তুর টেম্পারেচার ছিল, ডিটি সময় হচ্ছে থিটা মাইনাস ডি থিটা, তাহলে এগুলো অ্যাকচুয়ালি থিটা লেখা উচিত ছিল এতক্ষণ। তো দেখো আমরা যে কনস্ট্যান্ট এখানে পেয়েছিলাম, সেই কনস্ট্যান্টটাকে যদি আমরা কে ধরে নিই, তাহলে মাইনাস কে থিটা মাইনাস θ0। এইবারে পরীক্ষাতে এরকম কোশ্চেন দেয়, একটা বডির তাপমাত্রা θ1 থেকে θ2 হতে একটা নির্দিষ্ট সময় লাগে, সেটা বললো T1, আবার θ2 থেকে θ3 হতে মানে কমতে আর একটা নির্দিষ্ট সময় লাগে, সেটা ধরো T2। তো এই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা যখন ব্যবহার করব, ডি থিটা মানে হবে θ1 মাইনাস θ2, আর টাইম তো দিয়েছে T1 সমান সমান মাইনাস কে। দেখো এই থিটাটাকে আমি কি নেব, থিটাটা হচ্ছে বডির টেম্পারেচার প্রাথমিক, এইটাকে আমরা নেব হচ্ছে এই দুটোর অ্যাভারেজ, θ1 প্লাস θ2 হোল বাই 2, আর পরিবেশটা θ0 থাকবে। এরকম আরেকভাবে লিখবো এই ইকুয়েশনটার ক্ষেত্রে, এটা θ2 প্লাস θ3 হোল বাই 2, সেই দুটোকে ভাগ করব, বা প্রথমটা থেকে কে বের করে পরেরটাতে বসাবো, এইভাবে কিন্তু এই ধরনের নিউমেরিক্যালগুলো হবে, এবং পরীক্ষা কিন্তু আগেও এসেছে। তো এই কোয়েশ্চেনটা খেয়াল করো, দেখো নিটে এসেছে আগে, বলছে একটা বডির টেম্পারেচার 3T থেকে 2T হয় 10 মিনিটসে, এবং পরিবেশের তাপমাত্রা হচ্ছে বলেছে ক্যাপিটাল টি। তাহলে বলছে টেম্পারেচার অফ দ্য বডি ইন নেক্সট 10 মিনিট কী হবে, আমাদের নিউটনস ল অফ কুলিং দিয়ে করতে হবে। অর্থাৎ এখানে যেভাবে আমি ব্যাখ্যাটা করলাম সেভাবেই হবে কোয়েশ্চেনটা, আনসারটা দেখো। তাহলে প্রথম ক্ষেত্রে আমি dθ/dt এটাকে এইভাবে লিখব, ডি থিটা হচ্ছে এখানে 3T মাইনাস 2T, টাইম কত 10 মিনিটস, ইকুয়াল টু মাইনাস কি বলেছিলাম, বডির তাপমাত্রাটা আমি অ্যাভারেজ নেবো 3T প্লাস 2T হোল বাই 2, তাহলে 5T/2, মাইনাস টি বলে দিয়েছে আমার পরিবেশের তাপমাত্রা। তাহলে এখান থেকে যে কে এর ভ্যালুটা আমি পাচ্ছি মাইনাস কে ইজ ইকাল টু, দেখো পাচ্ছি 2T 3T/2, টি কেটে যাচ্ছে, তাহলে 3/2 পাচ্ছি এপাশে, 2/3 হয়ে যাবে এপাশে এসে, আর এপাশটা পাচ্ছি 1/10, তাহলে 2/30, এটা হচ্ছে মাইনাস কে। এবার পরের যে সিচুয়েশানটা বলেছে সেই ক্ষেত্রে আমি আবার ইকুয়েশান খাটাবো। সেক্ষেত্রে আমাকে বলেছে যে নেক্সট 10 মিনিটসের টেম্পারেচার কী হবে, তাহলে ছিল তো 2T, তাহলে এখন হবে 2T মাইনাস এটা T ড্যাশ ধরলাম হোল বাই নেক্সট 10 মিনিট, এটা 10 মাইনাস কে মানে 2/30 ইন্টু এটা আমার হবে অ্যাভারেজ নেব 2T প্লাস T ড্যাশ হোল বাই 2 মাইনাস টি। তাহলে এখান থেকে একটাই আননোন কোয়ান্টিটি, সেটা হচ্ছে T ড্যাশ, সেটাকে সলভ করব, আনসার বেরিয়ে যাবে।
নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক বডির ক্ষেত্রে তার এনার্জি ডিস্ট্রিবিউশনটা কেমন হয় বিভিন্ন ওয়েভলেন্থ অনুযায়ী, সেটা একটু আমরা দেখে নিই। এইদিকে যদি আমি ল্যামডা দিই আর এদিকে যদি ইন্টেন্সিটিটা দিই বিভিন্ন ল্যামডা অনুযায়ী, তাহলে দেখা যায় একটা ব্ল্যাক বডি তার টেম্পারেচার কিছু আছে, ধরো ক্যাপিটাল টি পরম তাপমাত্রা, তাহলে ওই ব্ল্যাক বডিটা একটা নির্দিষ্ট রেঞ্জের ল্যামডা বের করতে থাকে। অর্থাৎ ধরো কোনো ল্যামডা আছে 10 থেকে 30, 11, 12, 13 আপ টু 30 বিভিন্ন ল্যামডা যুক্ত রেডিয়েশনও বের করতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে 10 ল্যামডা যুক্ত যে রেডিয়েশনটা সেটার থেকে কতগুলো ফোটন বের হচ্ছে বা তার ইন্টেন্সিটিটা কত, 12 যুক্ত কত, 13 যুক্ত কত, এভাবে 30। তো দেখা যাচ্ছে ধরো 17 ল্যামডা যুক্ত যে ফোটন সেইটা ওখান থেকে সবথেকে বেশি বের হচ্ছে, তাহলে আমরা বলবো 17 ল্যামডা যুক্ত রেডিয়েশনটার ইন্টেন্সিটি সবথেকে বেশি। তো আমরা যদি একটা গ্রাফ করি আমরা এই টাইপের গ্রাফ পাবো। তাতে দেখা যাচ্ছে এই ল্যামডা যুক্ত, এটা ধরো ল্যামডা 1, এটা ধরো ল্যামডা 2, তাহলে ল্যামডা 1 থেকে ল্যামডা 2 পর্যন্ত বিভিন্ন ল্যামডার ও রেডিয়েশন ছাড়ছে। তার মধ্যে ল্যামডা 1-এর ইন্টেন্সিটি এইটুকু, ল্যামডা তারপরে যে ল্যামডা তার থেকে একটু বেশি, তার ইন্টেন্সিটি এরকম। তাহলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ল্যামডা, তাকে আমরা বলছি ল্যামডা ম্যাক্সিমাম, এই রকম ল্যামডা যুক্ত ফোটনের সংখ্যা সব থেকে বেশি, মানে ল্যামডা এম যুক্ত রেডিয়েশনটা সব থেকে বেশি বের হচ্ছে ওই ব্ল্যাক বডি থেকে। প্রত্যেকটা ব্ল্যাক বডির ক্ষেত্রে এরকম একটা ল্যামডা ম্যাক্সিমাম থাকবে নির্দিষ্ট টেম্পারেচার অনুযায়ী। এবার তুমি মনে রাখবা এই যে এরিয়াটা রয়েছে নিচের, এই এরিয়াটা কি প্রকাশ করে? এই এরিয়াটা প্রকাশ করে ইন্টেন্সিটিকে, টোটাল ইন্টেন্সিটি। তার মানে যেটা আমরা স্টিফানস ল থেকে পড়েছিলাম, এই যে এরিয়াটা, গ্রাফের যে এরিয়াটা, বডির এরিয়া নয় কিন্তু গ্রাফের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ ইকুয়াল টু ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বলতে সেই ক্যাপিটাল ই কে, যেটা আমরা স্টিফানস ল থেকে পেয়েছি, অর্থাৎ এনার্জি পার এরিয়া পার টাইম। ঠিক আছে, এখান থেকে আমরা ভিনের সূত্রটা একটু দেখে নিই, বা উইনের সূত্র, উইন্স ল বা ভিনের সূত্র বাংলায় বলে। ভিনের সূত্র কি বলছে? আমরা যদি বিভিন্ন টেম্পারেচারে একটাই ব্ল্যাক বডি নিই বিভিন্ন টেম্পারেচারে, তাহলে আমরা এই যে গ্রাফটা পেয়েছি এনার্জি ডিস্ট্রিবিউশনের, সেই গ্রাফটা কিছুটা এইরকম হবে, এই টাইপের গ্রাফ হবে, যেখানে এই টেম্পারেচারটাকে বললাম T1, এটাকে বললাম T2, এটাকে বললাম T3। তাহলে সেক্ষেত্রে T3 গ্রেটার দ্যান T2 হবে, গ্রেটার দ্যান T1 হবে। অর্থাৎ T1 টেম্পারেচারে যেটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটির রেডিয়েশন ছিল সেই ল্যামডাটা, তার মান T2 থেকে বেশি হবে, এবং T3 যেহেতু সব থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে T3-র ক্ষেত্রে ম্যাক্সিমাম ল্যামডাযুক্ত যে রেডিয়েশনটা, তার যে ল্যামডা সেটা সব থেকে কম হবে। অর্থাৎ টেম্পারেচার বাড়লে ম্যাক্সিমাম যে ল্যামডার রেডিয়েশন বেরোচ্ছে তার মানটা, সেই ল্যামডার মানটা কমে যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ল্যামডা ম্যাক্সিমাম ইজ প্রপোর্শনাল টু 1/T, দেয়ারফোর ল্যামডা ম্যাক্সিমাম ইন্টু T সমান সমান B। B হচ্ছে একটা কনস্ট্যান্ট, যাকে বলে ভিনস কনস্ট্যান্ট। তো এই চ্যাপ্টারে থিওরি বলতে আমাদের এটুকুই ছিল। এবারে কিছু নিউমেরিক্যালস আমাদের করতে হবে, প্রবলেমস করতে হবে এর উপর বেস করে। স্টিফানস ল থেকে এবং শেষের যে পার্টটা করলাম এখান থেকে কিন্তু খুব প্রবলেম পরীক্ষাতে আসে, সেইগুলোর উপরে জোর বেশি দিতে হবে।